দর্শক, সাবেক আলোচিত সমালোচিত উপদেষ্টা মাহফুজ আলম তিনি গতকালকে বেশ একটা বোমা ফাটিয়েছেন। বোমা ফাটানো মানে হচ্ছে যে তথ্যের বোমা ফাটানো। তিনি জানিয়েছেন বিএনপি তাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল এবং বিএনপি তাকে উচ্চকক্ষে আসনও দিতে চেয়েছিল, দুটোই দিতে চেয়েছিল, কিন্তু নমিনেশন দিতে চায়নি। সেই কারণে তিনি বিএনপিতে যোগ দিতে পারেননি। এনসিপিতে যোগ কেন দেননি সেগুলো আমরা জানি, কিন্তু বিএনপির ব্যাপারে মাহফুজ আলম এই বোমা ফাটানো তথ্যটা দিয়েছেন। অর্থাৎ বিএনপি মাহফুজ আলমের মতো একটা ট্যালেন্টকে তার মন্ত্রিসভায় একটা বড় মন্ত্রী, ফুল মিনিস্টার হিসেবে জায়গা দিতে চেয়েছিল। এখনও কি চাই বিএনপি? আর বিএনপি কেনই বা ভাবছে মাহফুজ আলমের মতো একজন মানুষকে বিএনপির ক্যাবিনেটে জায়গা দিলে বিএনপির মন্ত্রিপরিষদের সুনাম বাড়বে, নাকি বিএনপি মহাসর্বনাশের ভাগী হবে? চলুন একটু জেনে দেখি মাহফুজ আলম কি বললেন। ঢাকা স্ট্রিমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বেশ কিছু নতুন তথ্য দিয়েছেন, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের কথা। গুঞ্জন ছিল এনসিপিতে যোগ দেবেন, কিন্তু এনসিপিতে যোগ দিলেন না। এরপরে বিএনপিতে যোগদানের চেষ্টা, কিন্তু সেটাও হয়নি। এখন নতুন রাজনৈতিক দলের চেষ্টা করছেন, সেটাও হয়ে উঠবে কিনা সেই ব্যাপারে তিনি খুব একটা আত্মবিশ্বাসী বলে মনে হয়নি। যুগান্তরও এই খবরটা দিয়েছে, যুগান্তরের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে অবশ্য ভিন্ন আলোচনা করেছে তারা। সেখানে বলছে কেন এনসিপিতে যোগ দেননি জানালেন মাহফুজ আলম। কেন এনসিপিতে যোগ দেননি সেটা আমরা সবাই জানি। এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জনটা যে সত্যি ছিল সেটা তিনি স্বীকার করেছেন, এবং তার কথা সেটা হচ্ছে যে এনসিপিতে যোগ না দেওয়ার কারণ হচ্ছে জামাতের সঙ্গে জোট। এনসিপিতে যোগ দেওয়ার আলোচনা অনেক আগে থেকেই ছিল। এনসিপি যদি বৃহত্তর জুলাই আমব্রেলার মাধ্যমে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হতো তাহলে আমার জন্য এনসিপিতে যোগ দেওয়াটা সহজ হতো। তবে তিনি এনসিপির জামাতের সঙ্গে জোটের কারণেই দলটিতে যোগ দেওয়া থেকে বিরত থাকেন, এই ব্যাপারটা একেবারে ক্লিয়ার করেছেন। এবং এনসিপি ভুল পথে রয়েছে, এনসিপি জুলাইয়ের আদর্শ সমুন্নত রাখতে পারেনি, এই ব্যাপারগুলো তিনি বলেছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তিনি বলছেন যে বিএনপি তাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল, উচ্চকক্ষে আসন দিতে চেয়েছিল, কিন্তু তাকে নমিনেশন দিতে চায়নি। তিনি বলেছেন যে এনসিপিতে যোগ দেওয়াটা যখন টাফ হয়ে যাচ্ছিল তখন আমি বিএনপির সঙ্গে যোগাযোগ করি এবং বিএনপি আমাকে জানায় যেহেতু তার চাহিদার আসনে বিএনপি তাদের প্রার্থী দিয়ে দিয়েছে। তার চাহিদার আসন বলতে লক্ষ্মীপুরে তার নিজের বাসভবনের একটা আসন, যেখানে তার ভাই নির্বাচন করছেন শাপলাকলিতে এনসিপির হয়ে, সেখানে একটা আসন, আর ঢাকার একটা আসন। এই দুইটা আসনেই বিএনপি তাদের প্রার্থী দিয়ে দিয়েছে। সেই কারণে মাহফুজ আলমকে শেষ মুহূর্তে আর বিএনপি জায়গা দিতে পারেনি। কিন্তু বিএনপি বলেছে যে আপনি আমাদের দলে যোগ দেন, যোগ দিলে উচ্চকক্ষে আপনাকে একটা আসন আমরা দেব, প্লাস ক্যাবিনেটে বর্তমান মানের সমমান রেখে আপনাকে একটা জায়গা দেব। বর্তমান মান তার মন্ত্রীর মান, অর্থাৎ তিনি উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা মানে মন্ত্রী, তার মানে একটা ফুল মিনিস্টার বিএনপি দিতে চেয়েছিল। মাহফুজ আলম সেটা বলেছেন, কিন্তু মাহফুজ আলম নমিনেশন না পাওয়ার কারণেই বিএনপিতে যোগ দেননি এবং বিএনপির এই কথায় আস্থা রাখতে পারেননি। উচ্চকক্ষে আসন এবং মন্ত্রিত্ব এই দুটোর কোনো কথাতেই আস্থা রাখতে পারেননি হয়তো, সেই কারণে তিনি যোগ দেননি। তিনি বলেছেন যে তারপরে আর যোগ দেয়া হয়নি। নমিনেশন চেয়েছিলেন, বিএনপি দেয়নি। এই যে দলে যোগ দিলে যেটা তিনি পেতেন, মানে দলে যোগ দিলে যেটা তিনি পেতেন এবং যে ঘোষণাটা বিএনপি থেকে বলা হয়েছে যে আপনাকে বর্তমান মান অনুযায়ী আপনাকে একটা জায়গা দেব, সেই কথাটার উপরে হয়তো মাহফুজ আলম আস্থা রাখতে পারেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে
বিএনপিকে কেন এরকম কথা দিতে হবে মাহফুজ আলমকে যে আপনি দলে যোগ দেন, আপনাকে মন্ত্রী বানাবো আমরা? বিএনপির কি এত বেশি আকাল পড়েছে? বিএনপির রাজনৈতিক নেতার কি এত বেশি সংকট পড়েছে? কিংবা বিএনপির কি এরকম লোকের অভাব পড়েছে যাদেরকে তারা মন্ত্রী বানাতে পারবে না কিংবা ক্যাবিনেট চালাতে পারবে না? অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেটে সবচেয়ে ব্যর্থ যে 2-4 জন উপদেষ্টা, তার মধ্যে মাহফুজ আলমের নাম একটা। সব থেকে বিতর্কিত উপদেষ্টা যদি বলা যায়, তাহলে যদি আপনি 2 জনের নাম বলেন তাহলে অবশ্যই মাহফুজ আলমের নাম আসবে, যিনি কিনা বাংলাদেশের ম্যাপ বাড়িয়ে ভারতের বিভিন্ন জায়গা জমি দখল করে ম্যাপ বানিয়ে ফেসবুকে আপলোড করার মতো মানে একটা আকাম করেছেন, একটা ধৃষ্টতা দেখিয়েছেন যেখানে সার্বভৌমত্বের প্রশ্ন। এরকম কর্মকাণ্ড যিনি করতে পারেন, যিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে 1 ঘন্টাও ফেসবুক স্ট্যাটাসটা রাখতে পারেন না, আবার ডিলিট করে দেন, উল্টাপাল্টা কথা ফেসবুকে লেখেন আবার ডিলিট করে দেন, এই রকম মানে মানে মোটামুটি এক ধরনের কি বলবো যে এই মানসিকতার, মানে মানসিক রোগী বললে ব্যাপারটাকে আবার মানে অতিরিক্ত বলা হবে, সেটা বলতে চায় না, কিন্তু এই মানসিকতার মানে মানুষ যার মানসিকতা স্টেবল না, তিনি একটা জায়গায় স্টেবল থাকতে পারেন না, প্রতিনিয়ত তার জায়গা পরিবর্তন করেন, এবং যে সরকারে তিনি ছিলেন সেই সরকারে শেষের দিকে 4-5 মাস তাকে ওএসডি মতো করে রাখা হয়েছিল, যেটা তিনি মানে মন্ত্রিত্ব ছাড়ার পরে জনসম্মুখে বলেছেন যে আমাকে 4 মাস কাজ করতে দেওয়া হয়নি। তার মানে যে আলোচনাটা সরকারে থাকতেই হয়েছিল, আমরাও গণমাধ্যমে দেখেছি যে তাকে ওএসডি করে রাখা হয়েছে, তাকে পাওয়ারলেস করে রাখা হয়েছে, এবং তার মন্ত্রণালয় চালানোর জন্য 5 সদস্যের একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রধান করে। সেই রকম একজন মানে ব্যর্থ উপদেষ্টাকে কিংবা ব্যর্থ মন্ত্রীকে বিএনপি তার মন্ত্রিসভায় পরিপূর্ণ মর্যাদার ফুল মন্ত্রী হিসেবে পেতে চাইবে যদি তিনি দলে যোগ দেন, যার কিনা বাংলাদেশের যে কোনো অঞ্চলে, যে কোনো জায়গায়, লক্ষ্মীপুরে তো বটে, যে কোনো জায়গায় 10টা ভোট নিজের ক্যাপাসিটিতে তৈরি করার মতো উপায় নেই। বিএনপির মতো এত বড় দল এই কথাটা কেন বলবে? তাহলে কি মাহফুজ আলম বিএনপির নামে মিথ্যা কথা বললেন এবং নিজের ওজন বাড়ানোর জন্যই গণমাধ্যমে তিনি এই কথা বললেন যে আমাকে মন্ত্রী বানাতে চেয়েছিল, আমাকে উচ্চকক্ষে আসন দিতে চেয়েছিল, কিন্তু আমি যোগ দেইনি। এখন আমার লক্ষ্য নতুন একটা জায়গা তৈরি করা, নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করা, অর্থাৎ নতুন রাজনৈতিক দল তৈরি করার দিকে যাচ্ছেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে এনসিপি থেকে পদত্যাগকারী বাম ঘরানার যারা নেতা, তারা অলরেডি একটা এনপিএ নামে একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে, যেখানে অন্য বাম ঘরানার লোকজন, মেঘমাল্লার বসুরাও যোগ দিয়েছেন। অর্থাৎ এনসিপি থেকে পদত্যাগ করা একটা বড় অংশ কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে। তাহলে মাহফুজ আলমের জন্য বাকি থাকলো কি? মাহফুজ আলমের জন্য তো বাকি কিছু থাকলো বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত আপাতত দৃষ্টিতে। সুতরাং তার পক্ষে রাজনৈতিক প্ল্যাটফর্ম করে সেটাকে দাঁড় করানোও মুশকিল। যে মাহফুজ আলম বলেন যে ইদানিং আমি বাসা থেকে খুব একটা বের হই না, ওসমান হাদির ঘটনার পরে নিরাপত্তা শঙ্কায় ভুগি, যে ব্যক্তি উপদেষ্টা পদ থেকে যাওয়ার পরে নিজে নিরাপত্তাহীন নিজেকে ভাবেন, তাহলে নিজেকে কতটা নিরাপত্তাহীন করে ফেলেছেন তিনি তার কর্মকাণ্ড এবং কথাবার্তা দিয়ে, সেটাও তো আমার মনে হয় বিশ্লেষণ করা উচিত। সেই বিশ্লেষণে বিএনপি কিভাবে তাকে মন্ত্রী হিসেবে পেতে চায়, কিংবা তিনি যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে চাচ্ছেন সেটারই বা ভবিষ্যৎ কি? নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে এনসিপি ব্যর্থ হয়েছে, এনসিপিতে জুলাই আন্দোলনের প্রায় সব নেতারা রয়েছে, তারা সবাই মিলে যদি ব্যর্থ হয়, তাহলে এক মাহফুজ আলম তিনি কিভাবে সফল হবেন? সেটা তো একটা বড় প্রশ্ন। অবশ্য তিনি সফল হতেই পারেন, কারণ প্রফেসর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে শপথ নেয়ার পরপরই আমেরিকায় গিয়ে তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড, অর্থাৎ তিনিই সমস্ত পরিকল্পনা করেছেন জুলাই আন্দোলনে। কিন্তু এই কথাটা কিন্তু পরবর্তীতে কেউ মেনে নেননি, কেউই এটাকে পাত্তা দেননি, সবাই অস্বীকার করেছেন যে না, মাহফুজ আলম এটার মাস্টার মাইন্ড না, এটার কোনো মাস্টার মাইন্ড ছিল না, এটা মেটিকুলাস ডিজাইনও ছিল না। সব মিলিয়ে খুব একটা সুবিধাজনক অবস্থানে যে তিনি রয়েছেন সেটা কিন্তু না, এবং খুব একটা দামি জায়গায় কিংবা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন সেটাও না। তাহলে বিএনপি তাকে মন্ত্রিত্বের অফার, উচ্চকক্ষে আসনের অফার কেন দিল?
প্রশ্নটা বিএনপির দিকে যেমন প্রশ্নটা তার দিকেও, যে তিনি কি তাহলে বিএনপি সম্পর্কে মিথ্যা কথা বললেন নিজের দাম বাড়াতে? আপনার কি মনে হয় দর্শক? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।